ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। কিছুদিন ব্যস্ত থাকার কারণে ক্লাস নিতে পারিনি, সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের জানিয়েওছি। তাই যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি তারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেও, যাতে ক্লাসের যে আপডেটগুলো সেগুলো পেতে পারো। আর আমি এই ক্লাসগুলো করানোর শেষে, সবার শেষে এই প্রশ্নপত্রগুলো আমি দিয়ে দেব তোমাদের প্র্যাকটিসের জন্য। তাই সেইগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে হবে। দেখো, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের পরিবেশবিদ্যা থেকে দ্বিতীয় অধ্যায় জীববৈচিত্র্য থেকে পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এর আগে আমি অনেকগুলো ক্লাস করিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে যে প্লেলিস্ট আছে সেটা ক্লিক করে দেখে নিও। টপিক 1, জীববৈচিত্র্য, কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্যের ধারণা ও গুরুত্ব থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি প্রথম জনপ্রিয় করেছিল কে? জীববৈচিত্র্য শব্দটি প্রথম জনপ্রিয় করেছিল এডওয়ার্ড ও উইলসন। তার সম্পাদিত একটি বইতে এই শব্দটি ব্যবহার করে একে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলেন। এজন্য তাকে জীববৈচিত্র্যের জনক বলা হয়। কিন্তু ওয়াল্টার রোজেনস্মিথ আর 1985 সালে জীববৈচিত্র্য শব্দটি প্রথম গঠন করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, তাহলে এরা জনপ্রিয় করেছিল কত সালে? 1988 সালে। আর ওয়াল্টার রোজেনস্মিথ জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেছিল 1985 সালে। 2 প্রশ্ন, কোনো নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীবকুলের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় জীববৈচিত্র্য। ঠিক আছে, অর্থাৎ জীববৈচিত্র্য মানে কি? কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, ধরে নাও সুন্দরবন অঞ্চলে, বসবাসকারী সমস্ত উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের প্রজাতিগত, জিনগত এবং পরিবেশগত ভিন্নতা বা বৈচিত্র্যকে সামগ্রিকভাবে জীববৈচিত্র্য বলা হয়। 3 প্রশ্ন, নিচের কোনটি জীববৈচিত্র্যের পরোক্ষ অর্থনৈতিক মূল্যের উদাহরণ? অর্থনৈতিক মূল্য, অর্থাৎ এইখানে উত্তর হবে সালোকসংশ্লেষ ও অক্সিজেন সরবরাহ। কারণ কাঠ, ওষুধ বা রেশম থেকে সরাসরি আয় বা পণ্য পাওয়া যায়, যা প্রত্যক্ষ বা সরাসরি অর্থনৈতিক মূল্য। কিন্তু উদ্ভিদের অক্সিজেন দেওয়া বা সালোকসংশ্লেষ এমন একটি পরিষেবা যা আমরা সরাসরি বাজার থেকে কিনি না, অথচ এটি ছাড়া জীবন স্তব্ধ হয়ে যায়। এটি প্রকৃতির একটি পরোক্ষ ও অমূল্য অবদান। এরপরে 4 প্রশ্ন, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? প্রকৃতির বৃক্ষ হলো জলাভূমি। মানুষের শরীরের কিডনি বা বৃক্ষ যেভাবে রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয়, ঠিক তেমনি জলাভূমি প্রকৃতির নোংরা ও দূষিত জলকে প্রাকৃতিকভাবে পরিশোধিত করে, তাই একে প্রকৃতির বৃক্ষ বলা হয়। 5 প্রশ্ন, জীববৈচিত্র্য রক্ষায় বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখার প্রধান কারণ কি? এটি পুষ্টিচক্র ও খাদ্য শৃঙ্খলকে সচল রাখে। বাস্তুতন্ত্রের জীবের সংখ্যা ও বৈচিত্র্য যত বেশি হবে, খাদ্য শৃঙ্খলও তত মজবুত হবে। কোন একটি প্রজাতি হারিয়ে গেলেও বিকল্প খাদ্য শৃঙ্খল থাকায় পুষ্টিচক্র সচল থাকে এবং প্রকৃতির ভারসাম্যও বজায় থাকে। তাই খাদ্য শৃঙ্খল স্থিতিশীলতা বজায় রাখতে গেলে প্রত্যেকটা প্রাণীকে রক্ষা করতে হবে, এবং প্রত্যেকটা প্রাণীকে রক্ষা করলে খাদ্য শৃঙ্খল সচল থাকবে এবং বাস্তুতন্ত্রেও স্থিতিশীলতা আসবে। 6 প্রশ্ন, নিচের কোনটি জীববৈচিত্র্যের একটি প্রধান বাস্তুতান্ত্রিক পরিষেবা? বাস্তুতান্ত্রিক পরিষেবা উত্তর, মাটির ক্ষয়রোধ এবং উর্বরতা বৃদ্ধি।
গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ক্ষয়রোধ করে এবং মাটিতে থাকা অণুজীবেরা মৃত জীবদেহ পচিয়ে মাটির উর্বরতাও বাড়ায়। এটি প্রকৃতির একটি বড় ও নিখরচায় দেওয়া পরিষেবা। ৭ প্রশ্ন, একটি নির্দিষ্ট এলাকার খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরে ভারসাম্য রক্ষা করে মূলত কে? জীববৈচিত্র্যের যদি প্রাচুর্য থাকে তবেই। কোন এলাকায় যত বেশি বৈচিত্র্যময় জীব থাকবে সেখানকার খাদ্য শৃঙ্খল বা খাদ্যজাল পুষ্টির আদান প্রদান তত সুষম ও ভারসাম্যপূর্ণ হবে। ৮ প্রশ্ন, মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অতি আবশ্যিক অক্সিজেন গ্যাস আসে মূলত সামুদ্রিক ও স্থলজ উদ্ভিদের সালোকসংশ্লেষ থেকে। তারা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ এবং সমুদ্রের ফাইটোপ্লাঙ্কটন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং উপজাত বস্তু বা বাই প্রোডাক্ট হিসাবে পরিবেশে অক্সিজেনকে মুক্ত করে। ৯ প্রশ্ন, নান্দনিক মূল্য বা অ্যাস্থেটিক ভ্যালু জীববৈচিত্র্যের কোন দিকের সাথে সম্পর্কিত? উত্তর, প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের সাথে সম্পর্কিত। প্রকৃতির রূপ, পাখি এবং বন্যপ্রাণী দেখে আমরা যে মানসিক আনন্দ পাই, পাহাড় বা বনে ঘুরতে যাই, এটাই হলো জীববৈচিত্র্যের নান্দনিক বা সৌন্দর্যগত মূল্য। ১০ প্রশ্ন, নিচের কোনটি জীববৈচিত্র্যের প্রত্যক্ষ ব্যবহারের উদাহরণ নয়? উত্তর, জলবায়ু নিয়ন্ত্রণ। খাদ্য, জ্বালানি, কাঠ বা পশম সরাসরি প্রকৃতি থেকে সংগ্রহ করে মানুষ ব্যবহার করে, যেটাকে বলে প্রত্যক্ষ ব্যবহার। কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ প্রকৃতির একটি পরোক্ষ পরিষেবা যা বনাঞ্চল পরোক্ষভাবে সুনিশ্চিত করে। টপিক 2, লেভেলস অফ বায়োডাইভার্সিটি, জেনেটিক, স্পিসিস, ইকোসিস্টেম অ্যান্ড ডোমেস্টিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। 11 প্রশ্ন, একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে জিনের পরিবর্তনের ফলে যে বৈচিত্র্য তৈরি হয় তাকে কি বলা হয়? উত্তর, জিনগত বৈচিত্র্য। একই প্রজাতির বিভিন্ন জীবের ক্রোমোজোমের উপস্থিতি জিনের ভিন্নতার কারণে যে বৈচিত্র্য তৈরি হয় তাকে জিনগত বৈচিত্র্য বলে। অর্থাৎ জিনের পার্থক্যের জন্য মানুষের গায়ের রং, চুলের বৈচিত্র্য দেখা দেয়। জিনের পার্থক্যের জন্য আমের বিভিন্ন রকমের দেখা যায়। তারপরে জীবের প্রজাতির জিনগত বৈচিত্র্যের জন্য বিভিন্ন ধরনের ধান উৎপাদন হয়। ঠিক আছে, এই সবই জিনগত বৈচিত্র্য। 12 প্রশ্ন, ধানের গাছের হাজার হাজার রকমের জাত যেমন বাসমতি, গোবিন্দভোগ ইত্যাদি থাকা জীববৈচিত্র্যের কোন স্তরের উদাহরণ? উত্তর, জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য। সব ধান গাছই মূলত একই প্রজাতি, ওরাইজা স্যাটিভা, কিন্তু এদের জিনগত গঠন আলাদা হওয়ার কারণে বাসমতি বা গোবিন্দভোগের মতো হাজারো জাতের সৃষ্টি হয়েছে। এটি জিনগত বৈচিত্র্যের আদর্শ উদাহরণ। 13, একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বাস করা বিভিন্ন প্রজাতির মোট সংখ্যাকে কি বলা হয়? 13 প্রশ্নের উত্তর হবে প্রজাতিগত বৈচিত্র্য। একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল যেমন সুন্দরবন, সেখানে যে বিভিন্ন ধরনের প্রজাতি আছে, বাঘ, হরিণ, কুমির, এদেরকে কি বলা হয়? প্রজাতিগত বৈচিত্র্য। 14 প্রশ্ন, আলফা, বিটা এবং গামা বৈচিত্র্য দ্বারা জীববৈচিত্র্যের কোন স্তরকে পরিমাপ করা হয়? উত্তর, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পরিমাপ করা হয়। বিজ্ঞানী হুইটেকার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পরিমাপ করার জন্য এই 3 প্রকার সূচক বা পরিমাপ নির্ধারণ করেছিলেন। 15 প্রশ্ন, একটি নির্দিষ্ট ছোট বাসস্থানের অন্তর্গত প্রজাতির বৈচিত্র্যকে কি বলে? নির্দিষ্ট ছোট বাসস্থান যদি বলে তাহলে সেই প্রজাতির বৈচিত্র্য হবে আলফা বৈচিত্র্য। ঠিক আছে, আর যদি বলে দুটি ভিন্ন বাসস্থান তাহলে হবে, এই 16 প্রশ্ন আছে, দুটি ভিন্ন বাসস্থান বা পরিবেশের মধ্যবর্তী অঞ্চলের যে প্রজাতির পরিবর্তনের হার তাকে কি বলা হয়? এটা হবে বিটা বৈচিত্র্য।
আর সামগ্রিকভাবে যেমন সুন্দরবনে বা একটি মহাদেশের বা দেশের সামগ্রিক যদি জীববৈচিত্র্য বলা হয় তাহলে বলা হবে কি গামা বৈচিত্র্য। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য মনে রাখবে। 18 প্রশ্ন, মানুষ নিজের প্রয়োজনে বিভিন্ন পণ্য, পশু পাখি বা উদ্ভিদকে পোষ মানিয়ে যে বৈচিত্র্য তৈরি করেছে তাকে কি বলা হয়? গৃহপালিত বা গৃহজাত বৈচিত্র্য। মানুষ সভ্যতার আদি লগ্ন থেকে বন্য পশু পাখি যেমন বুনো গরু থেকে গৃহপালিত গরু বা বুনো গাছপালার চাষ করে নিজের মতো যে বৈচিত্র্য এনেছে তাকে গৃহপালিত বা ডোমেস্টিক ডাইভার্সিটি বলা হয়। 19 প্রশ্ন, নিচের কোনটি জিনগত বৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ হতে পারে? উত্তর, একচেটিয়াভাবে কোনো একটি নির্দিষ্ট উচ্চ ফলনশীল জাতের চাষ যদি করা হয়, জমিতে যখন অন্য সব স্থানীয় জাত বাদে দিয়ে কেবল একটি নির্দিষ্ট হাইব্রিড বা উচ্চ ফলনশীল ফসলের চাষ করা হয় তখন বাকি দেশি জাতগুলি হারিয়ে যায় এবং জিনগত বৈচিত্র্য কমে যায়। 20 প্রশ্ন, ভারতের মরুভূমি, ম্যানগ্রোভ, প্রবাল প্রাচীর এবং আলপাইন তৃণভূমির সহাবস্থান জীববৈচিত্র্যের কোন স্তরের পরিচয় দেয়? উত্তর, ইকোসিস্টেম ডাইভার্সিটির পরিচয় দেয়। তার কারণ ভারতের মরুভূমি একটা ইকোসিস্টেম, একটা বাসস্থান, একটা ম্যানগ্রোভ অরণ্য, প্রবাল প্রাচীর, আলপাইন তৃণভূমি এগুলো সবই বাস্তুতন্ত্র আলাদা আলাদা। ঠিক আছে, তাই এটাকে কি বলা হয়? বাস্তুতন্ত্র বৈচিত্র্য। এরপরে টপিক 3, লস অফ বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণ, কজেস এবং এফেক্টস অর্থাৎ ফলাফল থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। 22 নম্বর প্রশ্ন, বর্তমানে জীববৈচিত্র্য ধ্বংসের বা বিলুপ্তির প্রধান এবং প্রথম কারণ কোনটি? প্রধান কারণ কোনটি? বাসস্থানের ধ্বংস ও খণ্ডীকরণ। বর্তমানে তোমরা অবশ্যই জেনে থাকবে যে প্রাকৃতিক যে বনভূমি আছে সেগুলো কি কেটে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ যেমন উত্তোলন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নতুন নতুন নগরেরও উত্থান হচ্ছে, চাষের জমি বাড়ানো হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে। সেই কারণে জীববৈচিত্র্যের যে ধ্বংস বিলুপ্তি হচ্ছে, যেটা প্রথম এবং প্রাথমিক কারণ হলো বাসস্থানের ধ্বংস ও খণ্ডীকরণ। এখানে শিকার ও চোরাচালান, বিদেশি প্রজাতি অনুপ্রবেশ, জলবায়ু পরিবর্তন এইগুলোও দায়ী জীববৈচিত্র্য ধ্বংসের জন্য, কিন্তু সব থেকে বেশি বর্তমানে যেটা হচ্ছে বাসস্থানের ধ্বংস, খণ্ডীকরণ। 23 প্রশ্ন, আমাজন রেইন ফরেস্ট কেটে সোয়াবিন চাষ করা জীববৈচিত্র্য হ্রাসের কোন কারণকে নির্দেশ করে? এটা উত্তর হবে বাসস্থানের বিলোপ। অর্থাৎ আমাজনের যে বৃষ্টি অরণ্য আছে সেটা কেটে সোয়াবিন চাষ করছে, চাষের জমি বাড়াচ্ছে, এইটা বাসস্থানের বিলোপ হবে জীববৈচিত্র্য হ্রাসের একটা কারণ হিসেবে। 24 প্রশ্ন, একটি বড় অরণ্যের মাঝখান দিয়ে রাস্তা বা রেলপথ তৈরি হলে তাকে বাসস্থানের কি বলা হয়? তাকেও বলা হবে বাসস্থানের খণ্ডীকরণ। ঠিক আছে। 25 প্রশ্ন, ভারতে কচুরিপানা বা ল্যান্টানা উদ্ভিদের বংশবৃদ্ধি জীববৈচিত্র্য হ্রাসের কোন কারণের উদাহরণ? উত্তর, বিদেশি বা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। কচুরিপানা বা ল্যান্টানা ভারতের নিজস্ব উদ্ভিদ নয়, এগুলি বিদেশ থেকে আনা হয়েছিল। এখানে এসে অনুকূল পরিবেশ পেয়ে এরা এত দ্রুত বংশবৃদ্ধি করেছে যে দেশীয় গাছপালা বা জলজ জীবের বাঁচার জায়গা কেড়ে নিচ্ছে। তাই কোন একটা এলাকায় যদি বিদেশি প্রজাতির অনুপ্রবেশ হয় তাহলে সেই এলাকার প্রজাতিদের বাঁচার জায়গা অনেকটা কমে যায়। 26 প্রশ্ন, আফ্রিকান মাগুর মাছ ভারতের জলাশয়গুলিতে ছাড়ার ফলে দেশীয় মাগুর মাছের সংখ্যা কমে যাওয়া কিসের উদাহরণ? এটাও হবে বিদেশি প্রজাতির ক্ষতিকর প্রভাব।
আফ্রিকান মাগুরগুলো হলো একটি বহিরাগত রাক্ষসে মাছ। দেশীয় জলাশয়ে এটি ছাড়ার ফলে এটি দেশি মাগুর ও অন্যান্য ছোট মাছদের খেয়ে ফেলে, তাদের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। 27 প্রশ্ন, একটি নির্দিষ্ট পোষাক মাছ বিলুপ্ত হলে তার গায়ে বেঁচে থাকা পরজীবীটিও বিলুপ্ত হয়ে যায়, এই ঘটনাকে কি বলা হয়? ঠিক আছে, কিছু কিছু মাছের গায়ে পরজীবী থাকে, এবার মাছটা যদি বিলুপ্ত হয়ে যায় পরজীবীও বিলুপ্ত হয়ে যাবে, এটাকে বলা হয় সহ বিলুপ্তি বা কো এক্সটিংশন। 28, কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশের ওপর কি প্রভাব পড়ে? উপকারী কীটপতঙ্গ মাটির অণুজীব ধ্বংস হয়, কারণ কীটনাশক কেবল ক্ষতিকর পোকা মারে না, মৌমাছির মতো উপকারী পতঙ্গ এবং মাটির বন্ধু কেঁচো বা ব্যাকটেরিয়াও ক্ষতি করে, যার ফলে মাটির স্বাভাবিক জীববৈচিত্র্য নষ্ট হয়। 29, ডিডিটির মতো ক্ষতিকারক রাসায়নিকের খাদ্য শৃঙ্খলে প্রবেশ এবং পুষ্টিস্তর বৃদ্ধির সাথে সাথে তার ঘনত্ব বাড়ার ঘটনাকে কি বলা হয়? উত্তর হবে জৈব পরিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। কিছু বিষাক্ত রাসায়নিক যেমন ডিডিটি জীবের শরীরে বিপাক ক্রিয়ায় নষ্ট হয় না, ফলে খাদ্য শৃঙ্খলের নিচের স্তর থেকে যত উপরের স্তরে অর্থাৎ ট্রফিক লেভেলে যত উপরের স্তরে যাওয়া যায়, এই বিষের ঘনত্ব তত গুণিতক হারে বাড়তে থাকে। একেই জৈব পরিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন বলা হয়। 30 প্রশ্ন, জীববৈচিত্র্য হ্রাসের ফলে নিচের কোন প্রভাবটি দেখা যেতে পারে? প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীর প্রকোপ বৃদ্ধি পায়, কারণ জীববৈচিত্র্য কমে গেলে প্রকৃতির ভারসাম্য ভেঙে পড়ে, বনাঞ্চল কমলে খরা বা বন্যা বাড়ে এবং বন্যপ্রাণী মানুষের সংস্পর্শে আসায় নতুন নতুন রোগ ও মহামারীর প্রকোপও বৃদ্ধি পায়। 31, কোনো অঞ্চলে জীববৈচিত্র্য ব্যাপক হারে হ্রাস পেলে নিচের কোন চক্রটি সবচেয়ে বেশি ব্যাহত হয়? উত্তর জলচক্র ও পুষ্টিচক্র সবথেকে বেশি ব্যাহত হয়। গাছপালা ও জীবকুলের মাধ্যমে প্রকৃতিতে বৃষ্টিপাত এবং পুষ্টি উপাদানের আবর্তন হয়, যেমন নাইট্রোজেন চক্র, কার্বন চক্র। জীববৈচিত্র্য কমলে এই অপরিহার্য চক্রগুলো পুরোপুরি ভেঙে পড়ে। এবার টপিক 4, ব্যালেন্স ইন নেচার, প্রকৃতিতে ভারসাম্য। ঠিক আছে, প্রকৃতির যে ভারসাম্য সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে? 32, প্রকৃতিতে বিভিন্ন জীব ও জড় উপাদানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পরিবেশের যে স্থিতাবস্থা বজায় থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রকৃতির ভারসাম্য। বাস্তুতন্ত্রে যে সজীব উপাদান আছে এবং অজীব উপাদান আছে, অজীব উপাদান মানে আলো, জল, বাতাস ইত্যাদি উপাদানগুলোর মধ্যে সুষম আদান প্রদানের ফলে প্রকৃতিতে যে সাম্যাবস্থা বা স্ট্যাবিলিটি তৈরি হয় তাকে প্রকৃতির ভারসাম্য বলা হয়। 33, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্য তৈরি করে বাস্তুতান্ত্রিক কারা? উত্তর এখানে উৎপাদক বা সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যের আলো বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, তাই এদের কি বলা হয়? উৎপাদক বলা হয়। 34, মৃত জীবদেহের জটিল জৈব যৌগকে ভেঙে সরল অজৈব উপাদানে পরিণত করে মাটিতে ফিরিয়ে দেয় কারা? উত্তর ব্যাকটেরিয়া। ছত্রাকের মতো যে সমস্ত বিয়োজক আছে এরা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ পচিয়ে জটিল উপাদানগুলিকে ভেঙে সরল খনিজে পরিণত করে মাটিতে মিশিয়ে দেয়, যা গাছ আবার পুষ্টি হিসাবে গ্রহণ করে। 35, কার্বন, নাইট্রোজেন ও ফসফরাসের মতো উপাদানগুলি পরিবেশ ও জীবের মধ্যে আবর্তিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? উত্তর জৈব ভূ রাসায়নিক চক্র বলা হয়। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদানগুলো পরিবেশের থেকে জীব এবং জীবের মৃত্যুর পর পুনরায় পরিবেশে আবর্তিত হয়, এই চক্রাকার পথকে জৈব ভূ রাসায়নিক চক্র বলা হয়। 36, একটি খাদ্য শৃঙ্খল থেকে
কোন একটি মাংসাশী প্রাণীকে সম্পূর্ণ সরিয়ে নিলে তৃণভোজী প্রাণীদের সংখ্যায় কি পরিবর্তন হবে? উত্তর, তৃণভোজীদের সংখ্যা হঠাৎ খুব বেড়ে যাবে এবং পরে খাদ্য অভাব কমবে। 38, বাস্তুতন্ত্রের যে প্রজাতির উপস্থিতি বা অনুপস্থিতি সমগ্র বাস্তুতন্ত্রের গঠনে বিশাল প্রভাব ফেলে তাকে কি বলা হয়? উত্তর হবে কিস্টোন প্রজাতি। কিস্টোন প্রজাতি হলো এমন একটা প্রজাতি, ধরে নাও যে বাস্তুতন্ত্রে এই প্রজাতি না থাকলে সমস্ত ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যেমন হতে পারে যে সুন্দরবনের বাঘ। সুন্দরবনের বাঘ যদি কমে যায় তাহলে হরিণের সংখ্যা বেড়ে যাবে। এবার হরিণের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে ঘাসের পরিমাণ এবং গাছপালার পরিমাণ আবার কমে যাবে। ঠিক আছে, সেই কারণে প্রত্যেকটা প্রজাতি এক একটা বনাঞ্চলে কিস্টোন প্রজাতি হিসাবে পরিচিতি পায়। কিছু কিছু প্রজাতি আছে যেমন সুন্দরবনের বাঘ। ঠিক আছে, সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রে রয়্যাল বেঙ্গল টাইগার কোন প্রজাতির উদাহরণ? এইখানে এটা হবে কিস্টোন প্রজাতির উদাহরণ। যেমন সুন্দরবনের শীর্ষ খাদক বাঘ হলো একটি কিস্টোন প্রজাতি। বাঘ, হরিণ বা বুনো শুয়োরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, যার ফলে সুন্দরবনের বনাঞ্চল অতিরিক্ত যে তৃণভোজী প্রাণীরা সমস্ত ঘাস খেয়ে নিতে পারে না। 40, প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য প্রধানত কোন দুটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে বজায় থাকে? উত্তর, সালোক সংশ্লেষ ও শোষণ প্রক্রিয়ার মাধ্যমে বজায় থাকে। উদ্ভিদ সালোক সংশ্লেষের সময় CO2 নেয় এবং O2 ছাড়ে, অন্যদিকে সমস্ত জীব শোষণ প্রক্রিয়ায় O2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে। এই বিপরীতমুখী দুটি প্রক্রিয়ায় বাতাসে গ্যাস দুটির ভারসাম্য ধরে রাখে। 41, নিচের কোনটি প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার একটি অন্যতম মনুষ্যসৃষ্ট কারণ? উত্তর হবে ব্যাপক অরণ্যছেদন। অগ্ন্যুৎপাত, উল্কাপাত বা ভূমিকম্প প্রাকৃতিক ঘটনা, কিন্তু মানুষের কুঠারের ঘায়ে নির্বিচারে জঙ্গল কেটে ফেলা বা ডিফরেস্টেশন হলো সম্পূর্ণ মনুষ্যসৃষ্ট কারণ, যা প্রকৃতির ভারসাম্য সবচেয়ে দ্রুত নষ্ট করছে। টপিক 5, ইন্ডিয়া অ্যাজ এ মেগা ডাইভার্স কান্ট্রি, কমন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। ইন্ডিয়া সম্পর্কে যে জীববৈচিত্র্যের অধ্যায়ে বিষয়টা আছে সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। 42 নম্বর প্রশ্ন, বিশ্বে মোট কতটি দেশ মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে? উত্তর, 17টি দেশ। পৃথিবীর যে দেশগুলো অত্যন্ত সমৃদ্ধ বৈচিত্র্যময় বন্যপ্রাণী উদ্ভিদে ভরা তাদের মেগা ডাইভার্স দেশ বলা হয়, মেগা ডাইভার্স বা ডাইভার্সিটি দেশ বলা হয়। আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থা এরকম 17টি দেশকে চিহ্নিত করেছে, যার মধ্যে ভারত অন্যতম। 43, ভারতে বিশ্বের মোট স্থলভাগের 2.4% অংশ জুড়ে থাকলেও এখানে বিশ্বের কত শতাংশ জীববৈচিত্র্য পাওয়া যায়? উত্তর হবে 7 থেকে 8% পাওয়া যায়। ভারতের ভূখণ্ড আয়তনে ছোট হলেও বিশ্বের মাত্র 2.4% ভূখণ্ড, কিন্তু তবুও অনুকূল ভৌগোলিক ও জলবায়ুগত অবস্থানের কারণে পৃথিবীর মোট জীববৈচিত্র্যের প্রায় 7 থেকে 8% এদেশেই পাওয়া যায়। 44 নম্বর প্রশ্ন, নরম্যান মেয়ার্স কোন ধারণার জনক যার বেশ কয়েকটি অঞ্চল ভারতে অবস্থিত? উত্তর, জীববৈচিত্র্যের হটস্পট। 1988 সালে ব্রিটিশ পরিবেশবিদ নরম্যান মেয়ার্স এই বায়োডাইভার্সিটি শব্দটা ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এর মানে হলো এমন বনাঞ্চল যেখানে প্রচুর স্থানীয় প্রজাতি থাকে অথচ প্রজাতিগুলি তীব্র অস্তিত্বের সংকটে ভুগছে। ঠিক আছে, ভারতের 4টে জীববৈচিত্র্যের হটস্পট আছে। একটা হলো পূর্ব হিমালয়, একটা হলো পশ্চিম হিমালয়, একটা হলো সুন্দালাল্যান্ড, ঠিক আছে, আন্দামান নিকোবরের কাছে, আর একটা হলো পশ্চিমঘাট পর্বতে সাইলেন্ট ভ্যালি। বর্তমান ভারতে কতগুলো আছে জীববৈচিত্র্য হটস্পট? 4টি, পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয়, ঠিক আছে, সুন্দালাল্যান্ড আন্দামান নিকোবরে, আর পশ্চিমঘাট পর্বতমালা সাইলেন্ট ভ্যালি। 46, নিচের কোনটি ভারতের একটি অন্যতম প্রধান জীববৈচিত্র্য হটস্পট? পশ্চিমঘাট পর্বতমালা। 47, লায়ন টেইলড
ম্যাকাক নামক বিপন্ন বানরটি ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়? উত্তর হবে পশ্চিমঘাট পর্বতমালায় পাওয়া যায়। এই সিংহের মতো লেজ ও কেশরযুক্ত বিশেষ বানরটি ভারতের পশ্চিমঘাট পর্বতমালার চিরহরিৎ বনাঞ্চলে পাওয়া যায়। এটি একটি এন্ডেমিক প্রজাতি বা বিপন্ন প্রজাতি। 48 একশৃঙ্গ গন্ডার ভারতের প্রধানত কোন জাতীয় উদ্যানে সংরক্ষিত রয়েছে? অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্কে সংরক্ষণ আছে। বিশ্বের সিংহভাগ একশৃঙ্গ গন্ডার এখানেই বাস করে। 50 গুজরাটের গির অরণ্য কোন বন্যপ্রাণীর শেষ প্রাকৃতিক বাসস্থান হিসাবে পরিচিত? উত্তর এশিয়াটিক লায়ন। গুজরাটের গির জাতীয় উদ্যান ও অরণ্য হল গোটা এশিয়ায় বন্য পরিবেশে বেঁচে থাকা এশীয় সিংহ বা এশিয়াটিক লায়নদের একমাত্র প্রাকৃতিক বাসস্থান। 51 সুন্দরবনের লবণাক্ত ভেজা মাটিতে জন্মানো প্রধান উদ্ভিদের নাম কি? উত্তর সুন্দরী গাছ। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের প্রধান গাছের নাম সুন্দরী। এই প্রাচুর্যের কারণেই সুন্দরবনের নাম হয়েছে। এই গাছে শ্বাসমূল ঠেসমূল দেখা যায়। তারপরে প্রত্যেকটা গাছ জরায়ুজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করে। 52 হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে কোন ধরনের অরণ্য বা উদ্ভিদ দেখা যায়? উত্তর সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ দেখা যায়। গাছগুলি দেবদারু জাতীয়, পাইন ফার দেবদারু জাতীয় সূচালো পাতার গাছ। এদের ফল বা বীজ শঙ্কু বা কোণের মতো হয়। ঠিক আছে, এরকম টাইপের গাছ হয়, শঙ্কু আকৃতি। 53 ভারতের কোন হটস্পট অঞ্চলটি ভারত এবং মায়ানমারের সীমান্তবর্তী মধ্যবর্তী অংশে অবস্থিত? উত্তর ইন্দো বার্মা বা পূর্ব হিমালয়ের অংশটি ইন্দো বার্মা হটস্পট নামে পরিচিত। ইন্দো বার্মা পূর্ব হিমালয়ও বলা চলে। ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণী হবে গাঙ্গেয় ডলফিন। 2009 সালে ভারত সরকার গঙ্গা নদীতে বসবাসকারী বিপন্ন গাঙ্গেয় ডলফিন বা শুশুককে ভারতের জাতীয় জলজ প্রাণী হিসাবে ঘোষণা করে। এরা নদীর সুস্থ বাস্তুতন্ত্রের প্রতীক। অর্থাৎ এই ডলফিনরা যদি ভালো রকম ভাবে বংশ বিস্তার করতে পারে, ভালো রকম ভাবে বিচরণ করতে পারে, তাহলে ধরা হয় কি নদী সুস্থ আছে, নদী দূষণ কম আছে। 55 নিচের কোনটি ভারতের একটি অতি পরিচিত ঔষধি উদ্ভিদ যা রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়? সর্পগন্ধা। সর্পগন্ধা গাছের মূল বা শিকড় থেকে রেসপারিন নামক অ্যালক্যালয়েড বা উপাক্ষার পাওয়া যায়, যা মানুষের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমাতে অত্যন্ত কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। 6 ইকোনমিক ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীববৈচিত্র্যের যে অর্থনৈতিক গুরুত্ব আছে সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। 56 পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ওষুধ কোন জীব থেকে তৈরি করা হয়? 56 এটার উত্তর হবে পেনসিলিয়াম নামক ছত্রাক থেকে উৎপন্ন করা হয়। 57 ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কোন উদ্ভিদের ছাল থেকে পাওয়া যায়? 57 সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। সিনকোনা গাছের কাণ্ড বা ডালের ছাল থেকে কুইনাইন নামক উপাক্ষার পাওয়া যায়, যা ম্যালেরিয়া রোগের প্রতিষেধক তৈরিতে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। 58 ক্যান্সার প্রতিরোধী ওষুধ ট্যাক্সল কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? 58 ইউ গাছ থেকে পাওয়া যায়। প্যাসিফিক ইউ নামক এক ধরনের সরলবর্গীয় গাছের ছাল বা পাতা থেকে ট্যাক্সল নামক রাসায়নিক যৌগ পাওয়া যায়, যা স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপিতে ব্যবহৃত হয়। রেশম চাষ। 58 প্রশ্ন রেশম চাষ বা সিল্ক উৎপাদন কোন প্রকার লার্ভা ব্যবহার করা হয়? রেশম মথ। রেশম মথের লার্ভা বা শুঁয়োপোকা যখন নিজের চারপাশে লালাদি গুটি বা কোকুন তৈরি করে, তখন সেই কোকুন সিদ্ধ করে রেশম সুতো বের করা হয়। এই চাষকে
সেরিকালচারও বলা হয়। 60 মৌমাছি, প্রজাপতি, পাখিরা ফুলের পরাগমিলন ঘটিয়ে পরোক্ষভাবে মানুষের কোন অর্থনৈতিক ক্ষেত্রে সাহায্য করে? উত্তর, কৃষিকাজ ও ফল উৎপাদনে সাহায্য করে। পরাগমিলন না হলে ফুল থেকে ফল বা বীজ তৈরি হবে না। মৌমাছি বা প্রজাপতিরা ফ্রিতে ফসলের পরাগায়ন ঘটায়, যা বিশ্বের কোটি কোটি টাকার কৃষি ও উদ্যান পালন শিল্পকে টিকিয়ে রেখেছে। 61 কাঠের আসবাবপত্র তৈরির জন্য নিচের কোন জোড়া উদ্ভিদটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ? উত্তর হবে শাল ও সেগুন। শাল ও সেগুন গাছের কাঠ অত্যন্ত শক্ত, দীর্ঘস্থায়ী এবং উইপোকা প্রতিরোধী। তাই দামি আসবাবপত্র, ঘরের দরজা, জানালা ও নৌকা তৈরিতে এই কাঠের বাণিজ্যিক চাহিদা সবচেয়ে বেশি। 62 নিচের কোনটি জীববৈচিত্র্যের একটি প্রধান খাদ্যগত অর্থনৈতিক মূল্য? উত্তর, সামুদ্রিক মাছ ও মৎস্য উৎপাদন। 63 প্রাকৃতিক রাবার কোন উদ্ভিদের ক্ষীর বা তরল থেকে প্রস্তুত করা হয়? ইহিবিয়া ব্রাসিলিয়েন্সি। 64 বায়োডিজেল তৈরিতে নিচের কোন উদ্ভিদের বীজ ব্যাপকভাবে ব্যবহার করা হয়? জ্যাট্রোফা। এই জ্যাট্রোফা বা ভেরেন্ডা গাছের বীজ থেকে এক ধরনের তেল পাওয়া যায়, যা প্রক্রিয়াজাত করে খনিজ ডিজেলের বিকল্প পরিবেশ বান্ধব বায়োডিজেল বা জৈব জ্বালানি তৈরি করা হয়। 65 নিচের কোনটি কোনো দেশের পর্যটন শিল্পের মাধ্যমে অর্থনৈতিক আয়ের উৎস হতে পারে? উত্তর, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য। বন্যপ্রাণী প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেশ বিদেশে পর্যটকরা যখন জাতীয় উদ্যান বা অভয়ারণ্যে যেমন সুন্দরবন বা জিম করবেট আসেন, তখন টিকিট, হোটেল ও গাইডের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয় হয়। একে ইকোট্যুরিজমও বলা যেতে পারে। পরিবেশের কথা ভেবে একটা পর্যটন গড়ে তোলা হচ্ছে বলে। টপিক 7 ওয়াইল্ড লাইফ ইন ট্রেড, লিগাল, ইল্লিগাল, চ্যালেঞ্জেস অ্যান্ড সলিউশন। আমরা জানি যে বন্যপ্রাণী দিয়ে বাণিজ্যও চলে। এবার সেই লিগাল অর্থাৎ আইনগত বৈধ, ইল্লিগাল বেআইনি, চ্যালেঞ্জেস কি কি বাধার সম্মুখীন হচ্ছে এবং সলিউশন কি কি আছে। ঠিক আছে, সমগ্র পৃথিবীতে যেমন গন্ডারের যে শিংটা সেটা বাণিজ্যের জন্য ব্যবহার করা হয়, হাতির দাঁত ব্যবহার করা হয়, আরো অন্যান্য প্রজাতির শরীরের অঙ্গ চোরা শিকারীরা কেটে বিদেশে পাচার করে। এই বিষয়গুলোকে আটকানোর জন্য কোন কোন আন্তর্জাতিক চুক্তি আছে সেইগুলো একবার দেখে নাও, সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। বন্যপ্রাণী ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য যাতে অস্তিত্বের সংকটের কারণ না হয়, তার জন্য কোন আন্তর্জাতিক চুক্তি রয়েছে? 66 উত্তর হবে সাইটস, অর্থাৎ কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। এটার সম্পূর্ণ নাম। এটি একটি আন্তর্জাতিক সরকারি চুক্তি যা বিপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদের চোরাচালান ও ব্যবসা রোধ করতে কাজ করে। 67 সাইটস চুক্তিটি কোন বছর থেকে আন্তর্জাতিকভাবে কার্যকর হয়? 1975 সালে ওয়াশিংটনে সই হয়েছিল, কিন্তু এটি আন্তর্জাতিক আইন হিসাবে পুরোপুরি কার্যকর বা বলবৎ হয় 1 জুলাইতে 1975 থেকে। ঠিক আছে, তাহলে কার্যকর হয় 1975 থেকে, কিন্তু সই হয়েছিল 1973 সালে। 68 ট্রাফিক নামক সংস্থাটি মূলত কোন বিষয়ের উপর নজরদারি রাখে? ট্রাফিক নামক সংস্থাটি ওয়াইল্ডলাইফ ট্রেড মনিটরিং বিষয়ে নজরদারি রাখে। বন্যপ্রাণী অবৈধ বাণিজ্য রুখতে WWF এবং IUCN এর একটি যৌথ বন্যপ্রাণী বাণিজ্য নজরদারি নেটওয়ার্ক ছিল ট্রাফিক, যা জীববৈচিত্র্য রক্ষায়, অবৈধ পশু পাখি ও উদ্ভিদের পাচার রুখতে তথ্য সংগ্রহ গবেষণা করে। 69 হাতির দাঁতের অবৈধ বাণিজ্যের কারণে মূলত কোন বন্যপ্রাণীটি শিকারীদের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে?
69 এর উত্তর হবে এশীয় ও আফ্রিকান হাতি। হাতির সামনের বড় দাঁত বা আইভরি দিয়ে অত্যন্ত মূল্যবান গয়না শোপিস তৈরি হয়। আন্তর্জাতিক বাজারে এর আকাশ ছোঁয়া দামের কারণে চোরা শিকারীরা নির্মমভাবে হাতি হত্যা করে। 70 এশীয় অঞ্চলে সনাতন ও ওষুধ তৈরিতে কোন প্রাণীর হাড়, চামড়া, নখের অবৈধ চাহিদা রয়েছে? উত্তর হবে বাঘের। চীন ও ভিয়েতনামের মতো কিছু এশীয় দেশে সনাতন বা ট্র্যাডিশনাল মেডিসিনে অলৌকিক উপশমকারী ক্ষমতার অন্ধবিশ্বাসে বাঘের হাড়ের গুঁড়ো, নখ এবং চর্বি ব্যবহার করা হয়। এই কারণে বাঘ চোরা শিকারের শিকার হয়। 71 গন্ডারের খড় বা শৃঙ্গটি মূলত কি দিয়ে গঠিত যার জন্য এটি অবৈধভাবে শিকার করা হয়? জমাট বাঁধা চুল বা কেরাটিন। গন্ডারের খড়গে কোনো হাড় থাকে না, এটি আসলে মানুষের নখ বা চুলের মতো কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। জমাট বাঁধা চুল ঔষধি গুণের ভুল বিশ্বাসের কারণে এর অবৈধ চোরাচালান হয়। অরুণাচল প্রদেশ দিয়ে চীনে পাচার করা হয় কাজিরাঙ্গার যে গন্ডার আছে সেটি কেটে, কারণ এটা চাইনাদের কাছে একটা অলৌকিক বিশ্বাসের মতো, কারণ তারা এই গন্ডারের যে শিং সেই শিংয়ের গুঁড়ো বিভিন্ন ওষুধে, বিভিন্ন খাদ্যদ্রব্যে মেশালে তারা মনে করে যে আমাদের জন্য অনেকটা উপকার হবে। 72 বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য রোখার জন্য প্রধান আইনি চ্যালেঞ্জ কোনটি? আইনি চ্যালেঞ্জ হলো দুর্গম বনাঞ্চল ও আন্তর্জাতিক সীমান্তে নজরদারি করা। 73 ভারতে বন্যপ্রাণী চোরাচালান দমনের জন্য কেন্দ্রীয় স্তরে কোন বিশেষ সংস্থা কাজ করে? উত্তর হবে WCCB, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। তারপরে 74 বন্যপ্রাণী বাণিজ্যের একটি বৈধ দিক কোনটি হতে পারে? উত্তর নিয়ম মেনে ও লাইসেন্স নিয়ে কিছু ভেষজ উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য। 75 বন্যপ্রাণী অপরাধ বা চোরা শিকার কমানোর জন্য স্থানীয় স্তরে কোন পদক্ষেপটি সবচেয়ে বেশি কার্যকরী? উত্তর হবে বন সংলগ্ন মানুষের বিকল্প জীবিকার সুযোগ তৈরি এবং সচেতনতা বৃদ্ধি। তবুও আমাদের মনে রাখতে হবে এই বন সংলগ্ন মানুষকে একটা মোটা টাকার অঙ্কর লোভ দেখিয়েও অনেক চোরাচালান হয়। টপিক 8 স্ট্র্যাটেজিস অ্যান্ড নিডস অফ কনজারভেশন ইনসিটু এক্সিটু রেড ডাটা বুক IUCN, অর্থাৎ কিভাবে জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায়, এক্সিটু ইনসিটু সংরক্ষণ কি, রেড ডাটা বুক কি, IUCN সম্পর্কে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। 76 জীবের নিজস্ব প্রাকৃতিক বাসস্থানের মধ্যে তাদের সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলা হয়? ইনসিটু সংরক্ষণ। ল্যাটিন শব্দ ইনসিটু মানে অন দ্য সাইট বা স্বস্থান। বন্যপ্রাণী বা উদ্ভিদকে যখন তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশে যেমন জঙ্গলে রেখে, নদীতে রেখে সংরক্ষণ করা হয় তখন তাকে ইনসিটু সংরক্ষণ বলা হয়। নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের একটি উদাহরণ? উত্তর হবে জাতীয় উদ্যান একটা ইনসিটু সংরক্ষণের উদাহরণ, বাদবাকি এক্সিটু সংরক্ষণের উদাহরণ। 78 জীবের প্রাকৃতিক বাসস্থানের বাইরে কৃত্রিমভাবে মানুষের তত্ত্বাবধানে সংরক্ষণ করাকে কি বলা হয়? এক্সিটু সংরক্ষণ। 79 নিচের কোনটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ নয়? উত্তর হবে অভয়ারণ্য, বাদবাকি সবকটাই কিন্তু এক্সিটু সংরক্ষণের উদাহরণ। 81 খুব কম তাপমাত্রায় প্রায় -196 ডিগ্রি তরল নাইট্রোজেনে কোষ, কলা বা শুক্রাণু সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলা হয়? 81 উত্তর হবে ক্রায়ো প্রিজার্ভেশন। 82 ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন সালে পাশ হয়েছিল? উত্তর 1972 সালে পাশ হয়েছিল। ভারতে বন্যপ্রাণীর শিকার, চামড়া বা অঙ্গের ব্যবসা বন্ধ করতে এবং বিপুল পশুদের আইনি সুরক্ষা দিতে 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বা বন্যপ্রাণী আইন পাশ করা হয়েছিল। 83 ভারতে জীববৈচিত্র্য আইন কোন সালে প্রণীত হয়? জীববৈচিত্র্য আইন প্রণীত হয় 2002 সালে। 1992 সালে আন্তর্জাতিক কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির নির্দেশিকা মেনে ভারত সরকার 2002 সালে দেশীয় স্তরে জীববৈচিত্র্য আইন বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি পাশ করে। 84 রেড ডাটা বুক বা লাল তালিকা প্রকাশ করে কোন আন্তর্জাতিক সংস্থা? উত্তর IUCN। বিশ্বব্যাপী কোনো উদ্ভিদ ও প্রাণী বিলুপ্তির পথে বা চরম সংকটে রয়েছে তার একটি নির্ভরযোগ্য লাল তালিকা বা রেড লিস্ট প্রকাশ করে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN। 85 IUCN এর সম্পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার।
এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 86, IUCN এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। IUCN এর গ্লোবাল হেডকোয়ার্টার বা প্রধান প্রশাসনিক কার্যালয় সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত। রেড ডাটা বুক, 87 নম্বর প্রশ্ন। রেড ডাটা বুকের কোন ধরনের জীবদের তালিকাভুক্ত করা হয়? বিলুপ্ত বা বিপন্ন বা সংকটাপন্ন জীবদের তালিকাভুক্ত করা হয়। 88, যেসব প্রজাতির জীব অদূর ভবিষ্যতে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার চরম ঝুঁকিতে রয়েছে তাদেরকে কি বলা হয়? উত্তর বিপন্ন বা বিলুপ্ত প্রায় প্রাণী। IUCN এর পরিভাষায় যেসব প্রজাতি বন্য সদস্য সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে এবং অদূর ভবিষ্যতে বিলুপ্তির চরম মুখোমুখি তাদের এন্ডেঞ্জার্ড বা বিপন্ন প্রজাতি বলা হয়। যেমন একটা উদাহরণ হবে রয়্যাল বেঙ্গল টাইগার। 89, যে সমস্ত জীব একসময় পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে তাদের একটিও সদস্য বেঁচে নেই তাদেরকে বলা হয় বিলুপ্ত প্রজাতি। যেমন উদাহরণ হবে ডাইনোসর, তারপরে হতে পারে ডোডো পাখি, এরা। 90, মরিশাসের ডোডো পাখি বা ভারতের চিতাবাঘ এশিয়ার যে জাত চিতার বর্তমানে কোন ক্যাটাগরির অন্তর্গত? উত্তর হবে এক্সটিংক্ট। ঠিক আছে, মরিশাসের ডোডো পাখি 17 শতকে বিলুপ্ত হয়ে গেছে, আর ভারতের নিজস্ব এশিয়া জাতের চিতাবাঘ 1952 সালে ভারতের থেকে অফিসিয়ালি বিলুপ্ত ঘোষিত হয়েছিল। বর্তমানে নামিবিয়া থেকে আনা চিতাবাঘগুলি হলো আফ্রিকান জাতের। 91, গ্রিন ডাটা বুক বা সবুজ তালিকায় কোন ধরনের তথ্য থাকে? অবলুপ্তির বিপদ থেকে মুক্ত অথবা সুরক্ষিত জীবের তালিকা থাকে। 92, কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলেই কেবল সীমাবদ্ধ থাকে এবং পৃথিবীর অন্য কোথাও প্রাকৃতিক উপায়ে জন্মায় না এমন প্রজাতিকে কি বলে? উত্তর এন্ডেমিক প্রজাতি। যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী কেবল পৃথিবীর একটি নির্দিষ্ট এলাকা বা দেশেই একচেটিয়াভাবে পাওয়া যায়, অন্য কোথাও প্রাকৃতিকভাবে দেখা যায় না, তাদের এন্ডেমিক প্রজাতি বলে। যেমন অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু বা পশ্চিম ঘাটের লায়ন টেইলড ম্যাকাক। ঠিক আছে। 93, ভারতের কোন অঞ্চলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত ম্যানগ্রোভ অরণ্যের বড় অংশ রয়েছে? উত্তর হবে সুন্দরবন। 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছিলেন ইউনেস্কো। 94, একটি বায়োস্ফিয়ার রিজার্ভের সবচেয়ে ভেতরের আইনিভাবে সম্পূর্ণ সংরক্ষিত অঞ্চলটিকে কি বলা হয়? উত্তর হবে কোর জোন বলা হয়, কোর জোন। 95, বায়োস্ফিয়ার রিজার্ভ কোন অঞ্চলে শিক্ষামূলক গবেষণা ও সীমিত পর্যটনের অনুমতি থাকে? উত্তর হবে বাফার জোনে। ঠিক আছে, এই অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণা, পরিবেশগত শিক্ষা এবং নিয়ন্ত্রিত বা সীমিত পর্যটনের অনুমতি দেওয়া হয়। 96, প্রজেক্ট টাইগার ভারতে কোন বছর শুরু হয়েছিল? 1973 সালে শুরু হয়েছিল। ভারতে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার ইন্দিরা গান্ধী সরকারের উদ্যোগে 1 এপ্রিল 1973 সালে জিম করবেট জাতীয় উদ্যান থেকে প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প চালু করা হয়। 97, বিপন্ন বন্যপ্রাণীদের কৃত্রিম উপায়ে বা বংশবৃদ্ধি করিয়ে পুনরায় বনে ছেড়ে দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হবে বন্দি দশায় প্রজনন বা ক্যাপটিভ ব্রিডিং বলা হয়। 98, পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোন অরণ্যটি বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত? উত্তর হবে বক্সা টাইগার রিজার্ভ। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের দ্বিতীয় এবং অন্যতম প্রধান ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। 99, নিচের কোনটি একটি ভারতীয় প্রথম জাতীয় উদ্যান? উত্তর হবে জিম করবেট জাতীয় উদ্যান। ঠিক আছে, তখন এর নাম ছিল কি হেইলি ন্যাশনাল পার্ক। স্বাধীনতার পর প্রখ্যাত শিকারী ও প্রকৃতিপ্রেমী জিম করবেটের নাম অনুসারে এর নাম করা হয় কি জিম করবেট ন্যাশনাল পার্ক। আমাদের সেঞ্চুরি হয়ে গেল। 100 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তার মূল কারণ কি? ভবিষ্যৎ প্রজন্মের জন্য
জিনগত সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য। বন্যপ্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেলে পৃথিবীর খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্র ভেঙে পড়বে, যা শেষ পর্যন্ত মানুষের অস্তিত্বকে বিপন্ন করবে। তাই পৃথিবীর ভারসাম্য ধরে রাখতে ও ভবিষ্যতে প্রজন্মের সুরক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণ করা বাধ্যতামূলক। তারপরে ১০০ নম্বর প্রশ্ন, বিপন্ন প্রজাতি হংগুল বা কাশ্মীর হরিণ সংরক্ষণের জন্য ভারতের কোন জাতীয় উদ্যানটি বিখ্যাত? এটার উত্তর হবে দাচিগাম জাতীয় উদ্যানটি বিখ্যাত। এটা কোথায় আছে? জম্মু কাশ্মীরের শ্রীনগরের কাছে অবস্থিত দাচিগাম জাতীয় উদ্যানটি বিরল ও বিপন্ন লাল হরিণের উপপ্রজাতি হংগুল বা কাশ্মীরি স্ট্যাগের শেষ প্রধান আশ্রয়স্থল। ঠিক আছে, তোমাদের প্রায় ১০১টা প্রশ্ন হয়ে গেল পরিবেশবিদ্যার দ্বিতীয় অধ্যায় থেকে। আশা করি এর মধ্যেই পরীক্ষার মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।